একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের ৬১ বছরে পদার্পণ। চ্যানেল আই প্রাঙ্গণে মিলন মেলা সহ বর্ণিল আয়োজন। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চাঁদপুরের জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানিয়েছে, বেতন ভাতা, ছুটি, কর্মচারীদের সঙ্গে মাস্টারের আচরণ ও বিল ভাউচার একা ভোগ করা নিয়ে ক্ষোভের কারণেই এই হত্যাকাণ্ড। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। গত ২২ ডিসেম্বর চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খুন করা হয় ৭ জনকে। নৃশংসভাবে ওই ঘটনা এখন দেশ জুড়ে আলোচিত। ঘটনার পর তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একদিন পর মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেফতার করে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে। বুধবার বেলা ১২টায় কুমিল্লা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, অভিযানে ইরফানের রক্তমাখা জিন্স প্যান্ট ও গ্লাভস জব্দ হয়েছে। তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদে ইরফান জানায়, বেতন ভাতা, ছুটি, কর্মচারীদের সঙ্গে মাস্টারের আচরণ নিয়ে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়। সারা বাংলাদেশ থেকে আলোচিত হত্যাকাণ্ড, সেই আসামিকে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আজকে বিজ্ঞ আদালত জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। তার সংশ্লিষ্টতা আছে কিনা সেই বিষয়ে আদালত ব্যাপক শুনানি নিয়ে তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, চেতনানাশক মিশিয়ে সবাইকে অজ্ঞান করার পর জাহাজের মাস্টার কিবরিয়াকে কুড়ালের আঘাতে হত্যা করা হয়। পরে ২৩শে ডিসেম্বর নৌকায় করে আত্মগোপনে চলে যায় ইরফান। জাকিয়া আক্তার, চ্যানেল আই। জাহাজে ৭ খুনের ঘটনায় গ্রেফতার আকাশ মণ্ডল ইরফানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালত প্রাঙ্গণে আছেন মোর্শেদ আলম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মোর্শেদ, ইরফানের রিমান্ডের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। তাহমিনা, যেমনটি আপনি বলছিলেন, চাঁদপুরের ফারহান সাদিক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে আজ সন্ধ্যায় ইরফানকে হাজির করা হলে ইরফানের 10 দিন রিমান্ড মঞ্জুর, 10 দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আপনাকে জানিয়ে রাখি, তাদের নৌ পুলিশ বলছে তাদের অধিগত তদন্তের স্বার্থে ইরফানকে জিজ্ঞাসাবাদ দরকার। আর বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরা লঞ্চটি মালিক মাহবুব মোর্শেদ গতকাল রাতে হাইমচর থানায় একটি মামলা করে। এই মামলার সূত্র ধরেই এই ইরফানকে কাল রাত বাগেরহাট থেকে আটক করে। র্যাব সকালে একে নিয়ে কুমিল্লা চলে যায় এবং সংবাদ সম্মেলন করে। বিকেলের দিকে চাঁদপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করে এবং বিকেলে নৌ পুলিশ আবার সন্ধ্যার পরেই চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির করে। এই আদালত আসামিকে জিজ্ঞাসা করেছিল তার কোনো উকিল আছে কিনা। আসামি বলেছে যে তার কোনো উকিল নাই, সে সত্য কথা বলেছে এবং সে যা শাস্তি হয় তা
মাথা পেতে নেবে, তাহমিনা। মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যার মধ্য দিয়ে কারা কি উদ্দেশ্যে নৌযান শ্রমিকদের মধ্যে ভীতির সঞ্চার করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা। ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের খুঁজে বের করার দাবিতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই দাবি জানান বক্তারা। জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের ডাকা মানববন্ধনের প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং কী কারণে ওই হত্যাকাণ্ড তা তদন্ত করে বের করার দাবি জানান। নৌযান শ্রমিকদের হত্যার ঘটনায় দেশবাসীকে সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান জাতীয়তাবাদী নৌযান শ্রমিকরা। প্রশাসনকে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে তাদের উদ্দেশ্য প্রকাশ করে বাংলাদেশে স্থিতিশীলতা, গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আন্দোলনকে যেন কেউ বিপদগামী করতে না পারে, চূড়াপথে ষড়যন্ত্রের পথে বাংলাদেশের অগ্রগতি যেন বাধাগ্রস্ত না করতে পারে, তার জন্য শ্রমিক শ্রেণী সদা সজাগ রয়েছে। চিকিৎসকদের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের কারণে ধসে যাওয়া চিকিৎসা ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে। সমাবেশে সারা দেশ থেকে 2000-এরও বেশি চিকিৎসক যোগ দেন। NDF এর চিকিৎসক সমাবেশ থেকে 14 দফা দাবি নিয়ে ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। দাবির মধ্যে অন্যতম বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি প্রদান, বেসরকারি চিকিৎসকদের যৌক্তিকভাবে বেতন ভাতা নির্ধারণ, BMDC-কে কার্যকর করা, চিকিৎসকদের নিরাপত্তায় স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন। তবে স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করার পক্ষে জোরালো দাবি তোলা হয়। প্রত্যন্ত এলাকায় চিকিৎসকদের যেতে উৎসাহিত করতে রিসেট অ্যালাউন্স দেয়া এবং চিকিৎসকদের ইথিক্যাল প্র্যাকটিসের আহ্বান জানানো হয় সমাবেশে। কষ্টের সময় শেষ দুটো ঠিকানা, একটি হচ্ছে চিকিৎসক বা হাসপাতাল, আর একটি হচ্ছে বিচারালয়। একটা আরেকটার কমপ্লিমেন্টারি। হেলথ সিস্টেম রিফর্মে অনেকগুলো প্রস্তাবনা এসেছে, কিন্তু কার জন্য? প্রোভাইডারদের কথা এসেছে, কিন্তু রিসিভারদের কথা আসেনি। এটা কার জন্য? যদি মানুষের সমাজে অসুখ বিসুখ থাকে, তাইলে না সে ডাক্তারের কাছে আসবে, অথবা অসুখ বিসুখ প্রতিরোধের পরামর্শ প্রতিষেধক নিতে আসবে, অন্যথায় আসবে কেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেছেন, 24-এর গণ অভ্যুত্থানের সাফল্য ধরে রাখতে জাতীয় ঐক্য প্রয়োজন। পতিত স্বৈরাচার ও তাদের দোসররা ওত পেতে আছে সুযোগ নেয়ার জন্য। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জেটেপ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, প্রশাসন সহ সবখানে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। নিজেদের ভেতর অনৈক্য না বাড়িয়ে সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বুঝে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন ডাক্তার জাহিদ। আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। ইতিহাসে আপনারা তখন ইতিহাস আপনাদেরকে ধারণ করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হননি। দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের শীতবস্ত্র বিতরণের সময় তিনি গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে বলেন, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য 50 লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। ঠাকুরগাঁওয়ের পর তিনি পঞ্চগড়ে যান। পঞ্চগড়ের আটোয়ারিতে ক্রীড়াঙ্গনের উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 70 লাখ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা দেন তিনি। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক এবং শীতার্তদের শীতবস্ত্র তুলে দেন।
সেই সময় তার সঙ্গে ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমাদের কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো উপস্থাপনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। রাজধানীতে সকাল 7টায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। সারা দেশে গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। একে অপরের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশ্বে হানাহানি বন্ধে শান্তি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছানোর প্রত্যাশা সবার। মিথিলা নাজদিনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় ফাদারের বয়ান আর প্রার্থনার মধ্য দিয়ে। যীশুখ্রিস্টের অনুসারীরা মনে করেন পৃথিবীতে প্রভু যিশুর আগমন ঘটে মানুষকে পাপ থেকে মুক্ত করে স্বর্গের দুয়ারে পৌঁছে দিতে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময়। ফাদারের বয়ানে উঠে আসে যীশুখ্রিস্টের বন্দনা আর মানবজাতির কল্যাণের কথা। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যাতে পাপীকে নয় পাপকে ঘৃণা করি, আমরা যাতে একে অপরকে ভালোবাসি, আমরা যাতে একে অপরকে ক্ষমা করি। যীশুখ্রিস্ট মুক্তিদাতার জন্ম নিয়েছেন, তার সম্বন্ধে তার বিষয়ে রচিত তার গুণকীর্তন করে তার আগমনকে স্বাগত জানানোর জন্যেই কিন্তু এই সংকীর্তন করা হয়ে থাকে। ধর্মীয় আচার, শুভেচ্ছা বিনিময় ও সান্তাক্লজের দেয়া উপহার সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা নিয়ে বড়দিনের সার্বিক আয়োজন। ভালোবাসা প্রকাশের একটা দিন, আর এর জন্য সবাইকে মেরি ক্রিসমাস এন্ড শুভ নববর্ষের শুভেচ্ছা। ধর্মের যে বিরোধটা চলতেছে তা যেন সমান থাকে, মানুষের যেন ভালোবাসাটা, আমরা যেন সবাই একে অপর পাশে থাকি। মেরি ক্রিসমাস সবাইকে, পৃথিবীতে শান্তি নেমে আসুক। বড়দিন ঘিরে গির্জাগুলোতে বাহারি সাজ, বিশ্বশান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা গির্জায় গির্জায়। যীশুখ্রিস্টের শান্তির বার্তা শুধুমাত্র খ্রিস্ট ধর্মের অনুসারীদের মাঝে নয়, তা যেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এমনই প্রত্যাশা করছেন যিশুর অনুসারীরা। তেজকা চার্চ থেকে মিথিলা নাজনীন, চ্যানেল আই। সার না পেয়ে দেশের বিভিন্ন স্থানে বিপাকে পড়েছেন কৃষক। কৃষির ভরা মৌসুমে সার সংকটে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে শঙ্কা দেখা দিয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন কৃষি সচিব। তিনি জানিয়েছেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি পর্যায়ে সার ব্যবস্থাপনায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দামের বেশিতে সার বিক্রি হলে কঠোর ব্যবস্থারও নির্দেশ দিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। যথাসময়ে মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ঋণপত্র খোলার জটিলতায় গত কয়েক মাস প্রয়োজনীয় সার আমদানি করা যায়নি। এই অবস্থায় চলতি রবি শস্য এবং বোরো আমন উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস দেশে কৃষিতে সবচেয়ে বেশি সারের প্রয়োজন। সেই সার নিয়ে এখন নানা ভোগান্তিতে কৃষক। অনেক জেলায় ইউরিয়া ও নন ইউরিয়া সার বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সার তো পাচ্ছি না, ওইটা হচ্ছে আকাশ সার। বাংলাদেশি তো আমরা বাংলাদেশে বাস করি, কিন্তু বাংলাদেশি সার আমাদের কৃষকের মতো চোখে পড়ে না, ওটা স্বপ্ন হয়ে গেছে। 2-3 দিন ঘুরলাম, পাই নাই। বাজারে কিনতে গেলে 1800-র উপর টাকা দাম। তবে সারের যথেষ্ট মজুদ আছে জানিয়ে কৃষি সচিব বলেন, এ ধরনের অভিযোগ বিচ্ছিন্ন এবং 2-1টি স্থানে স্বল্প সময়ের জন্য হতে পারে। আমাদের যে পরিমাণ সারের মজুদ রয়েছে তাতে করে আমাদের সারের কিন্তু কোনো বাস্তবে কোনো সংকট নাই। এবার কিন্তু আমাদের উত্তরাঞ্চলে এবং মুন্সিগঞ্জে আলুর চাষ অন্যান্য আমাদের প্রেডিকশনের চাইতে অনেক বেশি হয়েছে। এতে করে কিন্তু আমাদের বেশ কিছু সারের ডিমান্ড নর্মালের চাইতে বেশি ছিল। কিছু ম্যানেজমেন্টে অনেক সময় একটু সামান্য কিছু থাকে, কিন্তু এটা তার মানে এই না যে সারের সংকট বা সারের কমতি আছে। সার আছে, কিন্তু কৃষক পর্যন্ত পৌঁছানোটা একটু আমাদের জন্য অনেক সময় চ্যালেঞ্জ হয়। পরিবহন সমস্যার সমাধানে লাল সালু লাগানো এবং কালোবাজারি দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার যে ট্রান্সপোর্টেশন হচ্ছে সেগুলোতে ট্রাকের সাথে আমরা একটা লাল সালু দিয়ে আমরা জরুরি সার সরবরাহ এগুলো বলে আমরা পাঠাবো, বা কোনো ডিলার যেন একসাথে তার যে পরিমাণ সার নেওয়ার কথা এককালীন তার চেয়ে যেন বেশি হঠাৎ করে দিয়ে একটা কৃত্রিম সংকট সৃষ্টি না করেন। জানুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় সার দেশেই মজুদ আছে বলে দাবি করেছেন কৃষি সচিব। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো বিদেশ থেকে সার না আনতে পারলে
ফেব্রুয়ারি মার্চে সংকট আরও বাড়বে, তাই খাদ্য উৎপাদনকে অগ্রাধিকার দিতে এখনই সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন পা রাখল 61 বছরে। বিটিভির জন্মদিনটি প্রতিবারের মতো এবারও উদযাপন করেছে চ্যানেল আই। চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানে বিটিভির এক সময়ের শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তারা স্মৃতিচারণ করেন। বিটিভির হারিয়ে ফেলা স্বর্ণযুগ আবার ফিরবে বলে প্রত্যাশার কথা জানান অতিথিরা। লায়লা নওশিনের রিপোর্ট। দীর্ঘ 60 বছর ধরে দেশ, মাটি ও মানুষের কথা বলা দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে প্রতিবারের মতো এবারও চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের সকালে বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের সুসজ্জিত প্রাঙ্গণ থেকে শুরুতেই শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির পরিচালনা মণ্ডলীর সদস্যরা। টেলিভিশনে যারা আমরা কাজ করি তাদের সবার জন্য আজকের দিনটি নিঃসন্দেহে অনেক আনন্দের। চ্যানেল আইয়ের তো বটেই, কারণ আমাদের জন্মই হয়েছিল বাংলাদেশ টেলিভিশন থেকে। সেই হিসেব করে আমরা প্রায় গত 12 বছর তো হলো বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে করে থাকি। বিটিভিতে যদি আমরা কাজ না করতাম, আমরা আজকে কিন্তু চ্যানেল আইকে এই জায়গায় আনতে পারতাম না। এবং আমাদের যদি বলি যে মূল শিক্ষা, সেটা কিন্তু বিটিভির থেকে হবে। কেউ কারো নয় দুঃখের দুঃখী। 60 পেরিয়ে 61তে পা দেয়া বিটিভির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিটিভির মাধ্যমে গণমাধ্যমে হাতে খড়ি হওয়া বিশিষ্টজনেরা। ছিল ভার্চুয়াল শুভেচ্ছা বাণীও। যেহেতু পূর্ব পাকিস্তান সব জায়গায় সব ক্ষেত্রেই কিন্তু বঞ্চিত ছিল, তো তারা ঠিক করলো যে টেলিভিশনটা প্রথমে পূর্ব পাকিস্তানেই হবে। কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করে টিভি দেখতাম এবং আমার মা সবাইকে খাওয়াতেন এবং আদর করে টিভি দেখাতেন। এটার সাথে আমার একদম তারুণ্য থেকে বিভিন্ন সময়ের যে যোগটা আছে সেই যোগটার সাথে মিলে গিয়েছিল বলে সেখানে আমি একদম লম্বা সময় ছিলাম। আপনাদের যে স্কোপ আছে বিটিভির, এটা কারোরই নাই। আপনারা আবার জনগণের টেলিভিশন হন। আমি দেশে আবার এসেছি এবং আবার একটু নতুন অনুষ্ঠান করার চেষ্টা করছি, যার জন্য 37 বছর ধরে আমি চেষ্টা করছিলাম। আমার কাছে অদ্ভুত লাগলো যে কি যন্ত্র আসলো আমাদের দেশে। পরে জানলাম এটা টেলিভিশন এবং সেখানে প্রচুর বেকার খাটলাম, পরিশ্রম করলাম এবং এখনো পরিশ্রম করি। আমি যেহেতু বিটিভিতে গড়ে উঠেছি, বিটিভি আমাকে লালন করেছে, বিটিভি আমাকে এখনো মানুষের কাছে পরিচিতি রেখেছে। অনুষ্ঠানে প্রথম টেলিভিশন দেখার স্মৃতিকথা সহ এক সময়ের বিস্ময়কর বোকা বাক্স নিয়ে নানা কথা উঠে আসে বিশিষ্টজনদের মুখ থেকে। 71-এর পরপর 72-এ ডিআইটি ভবনের টেলিভিশন, তখনই আমার অডিশন এবং প্রথম প্রোগ্রাম। প্রথম দিনই আমি লাস্টে গাইলাম আজি ভাল করিয়া বাজানের দোতরা, বাস এটাই আমার রুটিন হয়ে গেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। আয়োজন শেষে বাংলাদেশ টেলিভিশন তারিখ অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইয়ের পর্দায়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ছাদ কৃষি ছড়িয়ে পড়েছে সারা দেশেই। বড় শহরগুলো থেকে জেলা উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে এই আন্দোলন। শহরাঞ্চলের নাগরিকরা অনুধাবন করছেন শহরের বিস্তারে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, ভবনের উপরিভাগে সবুজ করার মাধ্যমে তেমনি সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এই তাগিদ থেকেই মুন্সিগঞ্জের ডাক্তার শফিকুর রহমান তার বাসভবনের ছাদটিকে সাজিয়েছেন কৃষি আয়োজনে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। এই ছাদটি যেন একটি ফলের বাগান। মুন্সিগঞ্জ জেলা শহরের ঘনবসতিপূর্ণ এলাকা দেওভোগের এই ভবনটির ছাদে প্রফেসর ডক্টর শফিকুর রহমান ছাদ কৃষির আয়োজন করেন করোনার সময়টিতে। আগে থেকে অনুপ্রাণিত হয়ে আছি যে আমার যখন একটু সময় হবে, একটু সুযোগ হবে, আমি একটু এই কৃষির সাথে জড়িত হব। এই করোনায় আমাকে সেই সুযোগটা করে দেয়। সেই সময়ই আমি এই ছাদটাকে পুরোটা টাইলস করে দেই যাতে এখানে ওয়াটার লিকিং না হয়। এই অংশটা হলো আমার টার্গেট হাঁটাহাঁটি, যে সবুজ অংশটা, হ্যাঁ হাঁটাহাঁটি করব, এটা শরীর ভালো থাকবে। ছাদের বিভিন্ন প্রান্তে নানা রকম মৌসুমি ফল আর শাকসবজি সবই সন্নিবেশ হয়েছে পারিবারিক উপযোগিতা, সৌন্দর্য এবং প্রয়োজনকে মাথায় রেখে। ডিফারেন্ট ভ্যারাইটিস ফুল দিয়ে আমি স্টার্ট করি মনের খোরাক মেটাবার জন্য।
পরবর্তীতে দেখলাম আমার ছাদটা তো বেশ বড়, আমি আরো বড় কিছু করি না কেন। তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি স্টার্ট করলাম। পরে এই বড় গাছের দিকে আস্তে আস্তে ঝুঁকলাম, কিন্তু আমার শাকসবজি আমি ছেড়ে দিইনি। বিশুদ্ধ খাদ্য আর মনের প্রশান্তি যোগানোর এই সহায়তায় যোগ দিয়েছেন পরিবারের অন্য সদস্যরাও। এখন আবার আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে, পুরো কাজটা এখন তত্ত্বাবধান করে আমার ম্যাডাম। এক সময়কার শখ পরবর্তীতে নেশায় রূপান্তরিত হয় এবং অনেকেই মনে করেন যে ছাদ কৃষি শুধুমাত্র এখন আগের মতো সেই একটু মনের আনন্দ সেরকম নয়। শহরে নগরে বসবাস করতে গেলে যেই বিশুদ্ধ অক্সিজেনের দরকার হয়, শহর অঞ্চলে ছাদ কৃষি সেরকম অক্সিজেনের একটা বড় যোগানদাতা। মুন্সিগঞ্জের ডক্টর শফিকুর রহমানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। আর এরই সঙ্গে সংবাদে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শিশু ও নারী সহ ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। পাকিস্তানি কর্মকর্তারা এখনও বিষয়টি নিয়ে মন্তব্য করেননি। এই ঘটনায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সুব্রত গাইনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই এবার মুসলিম দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত দেখা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকার বারমালে প্রায় ৭টি গ্রামে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে নারী শিশুসহ ৫ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য রয়েছেন। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানি বিমান হামলায় ওই এলাকার একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের সঙ্গে স্থানীয় মানুষ যোগ দিয়েছেন। এই ঘটনায় আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার, তাই পাকিস্তানকে এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে। ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া দেখানোর শঙ্কার কথা বলছে বিভিন্ন গণমাধ্যম। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শুরু হলো পণ্ডিত বিরজু মহারাজ ত্রয়োদশ কত্থক নৃত্য উৎসব। রাজধানীর ছায়ানট মিলনায়তনে ৩ দিনের এই উৎসবে অংশ নিয়েছেন নৃত্য কলায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশু কিশোররা। ধারাবাহিকভাবে আয়োজনটি করে আসছে কত্থক নৃত্য সম্প্রদায়। আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনে ৫২ থেকে ২৪ পর্যন্ত বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য রয়েছে পরিবেশনা। ৩ দিনের অনুষ্ঠানের প্রথম ২ দিন হবে ছায়ানটে, আর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠিত হবে টিএসসি মিলনায়তনে। আন্তর্জাতিক শিশু সাহিত্য উৎসব ২০২৪ শুরু হলো। সকালে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। কবি আসলাম সানির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাইজার চৌধুরী। এছাড়া শিশু সাহিত্য উৎসবে ছিল শোভাযাত্রা, ছড়াপাঠ, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। নিটোল টাটা বিশেষ সংবাদ। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে। ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অফ খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল ওবাকের আয়োজনে মিলন মেলায় অংশ নিয়ে পুরনো বন্ধুত্ব ও স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের বিভিন্ন প্রজন্মের প্রাক্তন ছাত্ররা। স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন জোরালো করতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় স্কুল কর্তৃপক্ষের। রিয়াজ ইসলামের রিপোর্ট। ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে ওঠে স্মৃতির সুবাস আর পূর্ণ বন্ধুত্বের উষ্ণতায়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের প্রতীক্ষিত পুনর্মিলনী হয়ে ওঠে প্রাণের উৎসবে। সকালে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরুর পর র্যালি নিয়ে বিদ্যালয়ের চারপাশ প্রদক্ষিণ করে বিদ্যালয়ের ৫৫টি ব্যাচ।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ছাত্ররা স্মৃতিচারণ করতে গিয়ে ফিরে যান শৈশব ও কৈশোরে। প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলী যারা ছিলেন সবাই অত্যন্ত আন্তরিক ছিলেন এবং সবার সাথে আমাদের একটা অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। সব ব্যাচের সবার সঙ্গে দেখা হলো, অনেক ভালো লাগতেছে। দীর্ঘ অনেক দিন পরে স্কুলে আসলাম, এখানে স্কুলে সেই পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে। বারবারই মনে হচ্ছে সেই স্কুলে আমি চলে এসেছি, সেই বয়সটাই হয়তো আমার এই অবস্থায় ফিরে গিয়েছি। 53 বছর পরে এই স্কুলে এসে আবেগতাড়িত হয়ে গেছি। আসলে সেই 1971 ম্যাট্রিক পাস করলাম। আমরা ভর্তি হওয়ার পরপরই তারপরে তো যুদ্ধ শুরু হইলো, এরপরে হলো পরীক্ষা, খুব একটা খেলাধুলার এবারে যতটুকু পাইছি এইভাবে নিজেরাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই আয়োজন শুধু আনন্দ নয়, প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণের মঞ্চ। আমার খুব ভালো লাগছে এর একটা অংশ হতে পেরে, এবং এত শিক্ষার্থী এখানে জমায়েত হয়েছে। এই বর্তমান পরিস্থিতিতে এ ধরনের একটা অনুষ্ঠান খুব জরুরি ছিল। এমন আয়োজন ভবিষ্যতেও করার কথা জানান আয়োজকরা। চাই তো প্রত্যেক বছর করতে, কিন্তু আসলে আমাদের ব্যস্ততার কারণে, বিভিন্ন ঝামেলার কারণে আমরা করতে পারি না। আমাদের যেটা ইচ্ছা আছে যে আমরা 60 বছরের হীরক জয়ন্তী, এটা আমরা খিলগাঁও মাঠে একটা বড় প্রোগ্রাম করবো বলে আমরা আশাবাদী। 1969-এর ব্যাচ আর 2024 এদের মধ্যে অনেক ছোট বড় সাথে পরস্পর পরিচিত হওয়া, মত বিনিময় করা, ঐক্য এবং ভ্রাতৃত্বটা সুদৃঢ় করা, এর মাধ্যমে কল্যাণমূলক কিছু করা। আমরা আজকে এই অনুষ্ঠান করতে পেরে আমরা সবাই খুব আনন্দিত। আমার বিশ্বাস সামনে আমরা আমাদের আজকে যা করছি এটা সামনে আমরা করব সবাই মিলে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনে শেষ হয় পুনর্মিলনী উৎসব। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। চাষের সময় ও খরচ দুটোই কম হয় মেহেরপুরে কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে সরিষা চাষ। কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। প্রকৃতি সংবাদ। রাজশাহী মহানগরীর দাসপুকুর এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আকুপ্রেশার সোসাইটি ও লাইফ নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ ক্লাবের সহযোগিতায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার খন্দকার ফয়সাল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকুপ্রেশার সোসাইটির সভাপতি, প্রশিক্ষক ও গবেষক রওশন আলী। সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাবরিনা নাজ, প্রকৃতি ও জীবন ক্লাবের রাজশাহীর সমন্বয়ক সাংবাদিক অধ্যাপক আবুল সালেহ মোহাম্মদ ফাত্তা, লাইফ নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ ক্লাবের সাধারণ সম্পাদক রাজন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 2 শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, অর্থ পাচার, অলিগার্কের উত্থান ও গুটি কয়েক লোকের হাতে সম্পদের কেন্দ্রীভূত হওয়ায় অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের ধ্বংস হয়েছে। ব্যাপক দুর্নীতির কারণে অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICMAB চট্টগ্রাম শাখা আয়োজিত বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন বিষয়ে সম্মেলনে তিনি এই কথা বলেন। সম্মেলনে বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, NBR এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, BSRM গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, ICMAB এর প্রেসিডেন্ট এবং অন্যরা। থিম পেপার উপস্থাপন করেন CPDর সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। সরকার জনগণের সাথে যেরকম একটা কোলাবোরেশন দরকার, ভ্যাট ট্যাক্স এটার সাথে একটা বড় কোলাবোরেশন দরকার আছে। Without this, it will not going to work. আমরা যদি পূর্বের রেজিমের মানে আমি একটা জিনিস গত কয়েকদিন ধরে ভাবছি যে এই যে রিফর্ম হলো, আমাদের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স হলো 2007 সালে মাজদার হোসেন মামলা দিয়ে আমরা সবাই জানি যে আমাদের ইন্ডিপেন্ডেন্স হলো।
এবং এই ইন্ডিপেন্ডেন্স আমাদেরকে যে পরিমাণ মানে মানে কতটুকু উপকার করেছে এটা একটু ভেবে দেখা দরকার আছে। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। তিস্তা যমুনা তীরবর্তী চরাঞ্চলকে বালুমহাল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় চরবাসী। গাইবান্ধার কামারজানি বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে চরাঞ্চলের হাজারো বাসিন্দা সহ সংশ্লিষ্টরা অংশ নেন। এবারে রয়েছে খেলার খবর। চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডে আসামি আকাশ মণ্ডলের 7 দিনের রিমান্ড। বেতন ভাতা, ছুটি ও মাস্টারের আচরণে ক্ষোভের কারণে খুনের তথ্য। দেশজুড়ে নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন। শান্তি সমৃদ্ধি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা। সারের অভাবে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে কৃষকের শঙ্কা। সরকারি ব্যবস্থাপনার নির্দেশ ও বেশি দাম নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের 61 বছরে পদার্পণ। চ্যানেল আই প্রাঙ্গণে মিলন মেলা সহ বর্ণিল আয়োজন। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।